বাংলাদেশের ঝগড়া গিয়ে পৌঁছেছে ভারত পর্যন্ত। বাংলাদেশের ইউনূস সরকারের প্রেস সচিব সাংবাদিকদের নিয়ে একটা মন্তব্য করেছেন বাইরের সাংবাদিক। দেশের সাংবাদিকরা তো সারাক্ষণ করেনি। দাবিয়ে দাপটে তো থরথর কাঁপে সবাই। এই প্রেস সচিবের এই পরিস্থিতিতে আমরা আমাদের প্রিয় একজন মানুষ, বিলাত প্রবাসী সাংবাদিক, লেখক, বঙ্গবন্ধু গবেষক সুজাত মনসুর। সুজাত ভাই আপনার প্রিয় একটা মানুষ নিয়ে কথা বলবেন না। এমন একটা আমার কি ডাস্টবিনই প্রিয় ভাই ভাই আমার বানায় দিলেন ডাস্টবিন প্রিয় অবশ্য ও আপনার সাথে এমনিতে পরিচয় ডাস্টবিনের মাধ্যমেই আসলে ডাস্টবিনের মাধ্যমে আপনাকে তো আগে থেকে চিনি নাম জানি কিন্তু ওই যে সরাসরি যে ওই খুঁজে বের করছি আপনি একটা পোস্ট দেখে আপনি খুঁজে বের করছেন। হ্যাঁ হ্যাঁ ছিলেন জি তো এই ডাস্টবিন দিয়েই আমি তো এখন আসি দিতে পারি ওই দিছিলাম ইয়াকে ব্যস্ততা মাত্র লন্ডন থেকে আসছি কিন্তু আমি 6 ঘন্টা জার্নি করে আসছি 5টা আপনি কালকে ফোন করছেন আজ ইয়াকে ফোন করছেন আমি গেছিলাম একটু কাজে তো এর মধ্যে দেখতেছি আমি কিছু কিছু দেখতেছি মিছিল হচ্ছে ডাস্টবিন দিচ্ছে এই নেতৃত্ব ইয়ে নিয়ে কয়দিন আগে বললো যে রয়টারের কি একটা ঠেরা না কানা এটা নামটা কি এটা রয়টারে কাজ করতো বলেছে রয়টারের সাংবাদিকতার মান না কমে সে রয়টারের রয়টার নাকি তার সাংবাদিকতার সব যোগ্যতা হারাইছে এখন মানে আর আগের মতো নাই মানে এরাই সবটা পারে নোবেল একমাত্র ইনিসই জিতছে আর কেউ জিতে নাই এই শফিক বলেন আর তার অ্যাসিস্ট্যান্ট যেটা ঠেরা সেই তারাই সাংবাদিকতা জানে আর কেউ সাংবাদিকতা জানে না আর আমাদের এই যে সাগলা জাহেদ সে মারাত্মক এত বড় দুনিয়া তার কোনো বুদ্ধিজীবী নাই এখন দেখছিস যে ইউনুসের বিরুদ্ধে কথা বলতে শুরু করছে সাগলা জাহেদ আরেকটা কি দেখলাম 3 জন লইয়া আপনার ক্যাম্পেইন করতেছে নামটি থাকলা ফুয়াদ তাই সে নাকি আবার ইংল্যান্ডে ব্যারিস্টারি করে গেছে সে আর কিচ্ছু জানে না কিন্তু কিচ্ছু জানে নাই সে মানে কি বলবো মানে যাচ্ছে তাই কারবার অবস্থা এইদিকে জামাত পিটাইতেছে এদেরকে বিএনপি কে জামাত খেসকা মারতে আছে শুধু আবার আওয়ামী লীগের বিরুদ্ধে আবার কথা বলতেছে আপনারা এখানে বোধ আমি বলছি না কিনা আমার ব্যক্তিগত যে আওয়ামী লীগের পায়ে না ধরা পর্যন্ত বিএনপি বাঁচতে পারবে না আওয়ামী লীগের পিছনে আবার লাগতেছে আবার জামাত তাদেরকে আজকে আলটিমেটাম দেওয়া দিচ্ছে সবকিছু মিলাইয়া যে কি অবস্থা কি করতে চাইছে আন্তর্জাতিক পর্যায়ে আপনি জানেন কি অবস্থা এখন শুরু হয়েছে অলরেডি জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে যে ডাউটি যেটা বিশ্ববিখ্যাত আইনজীবী প্রতিষ্ঠান তারা দরখাস্ত দাখিল করছে লকডাউনের বিষয়টা লকডাউনের অর্থই বুঝতেছে না লকডাউন মানে কেউ করতে বের হবে না লকডাউনের কেউ যাবে নাকি ঢাকায় মিছিল করতে আমি তো লকডাউন দিছি ভাই এখন এটা পাকটা এটা ছাগল আছে নাকি গাঁজা করে যে স্বরাষ্ট্র উপদেষ্টা সে দিয়ে দিচ্ছে আজকে আমি দেখতেছিলাম যে সে রাস্তার দ্বারে আর পেট্রোল বিক্রি করা যাবে না জ্বালানি তেল বিক্রি করা যাবে না আরে তোর জিজ্ঞাসা করে কি বিক্রি করবে আর ওইসব আনতে গেলে তোর জিজ্ঞাসা করে আনে নাকি অস্ত্র আসতেছে অপেন্দ্রি এই যে মামুনের মাইনা ফারুকের সন্ত্রাস যেভাবে একটা মানুষের মৃত্যু তো আমরা কামনা করতে পারি অস্ত্র বিমানবন্দর থেকে অস্ত্র লুট হয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা কি বিষয় সে এখন পেট্রোল বোমা ওই যে গাড়ির আগুন বন্ধ করার জন্য তেল বিক্রি বন্ধ করে দিবে মানে কিসের মধ্যে যা পড়ছি আগে আমরা বাড়ি ভাই কি বলবো আর বলে এই ফেস্টিভদের ভারতের প্রেস ক্লাব তারে বলতেছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার যেমন সরকারি পর্যায়ে কোন কি পর্যায়ে আমরা যে কি পর্যায়ে নির্লজ্জতায় যদি একটা নোবেল থাকতো নির্লজ্জতায় তাইলে কয়েকটা নোবেল পাইতো ইউনুস পাইতো কয়েকটা আসিফ নজরুল পাইতো আর কয়েকটা শফিক তো পাইতোই এটা কোনো কথাই নেই শফিককে দিতে হইব তাকে আবার নোবেলের সাথে ডাস্টবিনটা দিতে হবে আপনি দেখেন ইংল্যান্ডে যেখানে গেছে তা কিন্তু সবাই একটা ডাস্টবিন এবং আমার সবচেয়ে মজা লাগছে সাধারণত বুঝতে পারলে বুঝছেন আইসা ওই ডাস্টবিন আমার বলা বলতেছে শফিক এবং ইয়ে কিন্তু ইউনুসেরটা একটু দেখে কিছু কিছু সাদা বুঝতেছে শফিকের তার কাছে না চুরের মতো ছাত্রলীগ যেন আক্রমণ করলো লন্ডনে চুরের মতো সে এইদিকে তাকাইতেছে চুরের মতো পালাইতেছে
এই লোকটার বিশ্বাসযোগ্যতা মানে তার পক্ষে লোকজন কিন্তু তারা এখন বিশ্বাস করে না, বিশ্বাস করে নাই, করে বিশ্বাস করে নাই, কেউ বিশ্বাস আজকে করে। আজকে ওই প্রেস ক্লাব ইন্ডিয়ার প্রেসিডেন্ট গৌতম লাহিড়ীকে আমরা আনছিলাম। হ্যাঁ, উনি বলতেছে আমার এখন মনে হচ্ছে এই লোকটাকে কেউ হয়তো ইউনেস্কো অজনপ্রিয় করার জন্য এখানে বসাইছে। তো এইভাবে কথা বলবে কেন? এরা তো এখন আপনি স্বৈরাচার কাকে বলে? আপনি হিটলারও এখন না আমি স্বৈরাচার তো বলবো না। আবার কিউবার ফিদেল কাস্ট্রো এখন একবাদী, লেনিনও ছিলেন এখন একবাদী, স্টালিনও ছিলেন। বুঝতে পারতেছেন? হুম। স্বৈরাচার যদি বলে বিশ্বের ইতিহাসে ইউনুস ছাড়া আর কাউকে স্বৈরাচার, এবং খুব চমৎকার ভাবে সে যে, এবং স্বৈরাচারের যত আনুষঙ্গ তার সাথে দরকার সবগুলোই কিন্তু তার কাছে আছে। হিটলারের কি নাম ছিল? ওর নামটা কি যে প্রচার যে গোয়েব কি না? গোয়েবেলস, গোয়েবেলস। আর ইউনুস আছে শফিক, আরেকটা আছে টেরা, বুঝছেন? আচ্ছা, এই দেখে দেখেন মজার খেলা কি চলতেছে। আসিম মাহমুদ, সজীব ভুইয়া সবগুলার কিন্তু ধাক্কা মাইরা দিচ্ছে সে। নাহিদ একটা বোকা ছেলে, একেবারে গর্দভ, একে গর্দভ। হাসনাত একটু গড় গোবিন্দ, এটার কোন মগজ বলতে এটা হাঁটুতেও না, পায়ের মধ্যে মগজ। আর সাজিদ হচ্ছে নিজেকে খুব বেশি পাকনা মনে করেছে, খুব বেশি কথাবার্তা বলে না। দেখেন সজীব ভুইয়া কি করতেছে, বিএনপির সাথে নমিনেশন করতে নিতেছে। যারা আপনি জানেন ঢাকায় যে যারা যে আসনে বিএনপি নমিনেশন দেয় নাই, সেই জায়গায় আমাদের যৌন বিশেষজ্ঞ যারা, উনি সেই জায়গায় নমিনেশন, ঢাকাতেই ভালো। আবার সে নাকি বলতেছে স্বতন্ত্র ইলেকশন করবে। মানে তাদের মধ্যে এই যে আবার নাসিরউদ্দিন পাটোয়ারি আবার এই এদেরকে বুঝাকে দিয়ে অলরেডি থ্রেট করে ফেলছে, কিন্তু ওইটা ভুলে যাইয়েন না, ক্ষমতার লোভে। আবার উপদেষ্টা রাজাকারের বাচ্চা রেজওয়ানা বলতেছে কি, এই রাজারের বাচ্চা আবার ফজলু ভাই বলে সুন্দর, তোর বাড়ি চিনি আমি, এই তো নদীর ওই পারে। আসলেই তো হবিগঞ্জ, ফজলু ভাইয়ের বাড়ি, আমাদের বাড়ি কিন্তু আসিয়া এলাকায়। রাজাকারের বাচ্চা বলতেছে কি, আমরা সিদ্ধান্ত মানে তারা যা সিদ্ধান্ত দেবে সেইটা হবে। আমাদের উনি কিন্তু সবার আগে পাকিস্তান ঘুরে আসছেন, সবার আগে উনি। পাকিস্তান, আপনি আমাদের বলেন কোন রাষ্ট্রের সাথে আমার ভালো সম্পর্ক আছে? একমাত্র পাকিস্তান ছাড়া। পাকিস্তান আমাদের জন্য কি পাঠাইতেছে? মৎস্যের খাদ্যের সাথে আমাদেরকে সে গাঁজা পাঠাইতেছে। পাকিস্তানের অর্থমন্ত্রী আসে, উপপরাষ্ট্রমন্ত্রী আসে, নৌবাহিনীর প্রধান আসে। আপনি বলেন পাকিস্তান ছাড়া বা ইউনুস এত বড় একটা মেডেল দিয়ে ঘুরেছে তোলায়, এই এই উপদেষ্টা হওয়ার পরে দুনিয়ার কোথাও আমার বলে এই এর নামটা কি শাহবাজ ছাড়া কেউ কি ওর সাথে দেখা করছে? বলেন, কেউ দেখা করে ওর সাথে? বলেন না। সুতরাং আমরা যে মানে কি বলবো, কোন জায়গায় আছে এই দেশটা এখন? রাজনাথ রাজনাথ এখন ধমক মারে, মুখ সামলাইয়া কথা তারা, রাজনাথ, ভারতের একটা মিনিস্টার এখন ধমক মারে। হ্যাঁ, প্রতিরক্ষা মন্ত্রী বলছে বলে মুখ সামলায় কথা বলতে বলে। আজকে যে দেখলাম তার ওই যে টাকলা জাহেদের, সাগলা জাহেদ ইউনুস সম্পর্কে যাচ্ছে তাই বলতেছে। ওই দিন মান্না, বাইবার মান্না বলতেছে আমাদের মনে হয়েছিল বিশাল ব্যক্তিত্ব, বিশাল ডক্টর টক্টর, এখন দেখছি উনি ওইদিকে বিশাল, রাজনীতি এতই ছোট, উনাকে আর মাপা যায় না। 13-14 মাসে বুঝে বেড়াইছে মাপা যায়। এই যে লকডাউন নিয়ে কি যেভাবে, জালিয়াতিটা আপনি দেখেন না, তারা একটা সিগনেচার করাইলো, স্বর্ণদের সিগনেচার করাইলো, কিন্তু দিল অন্য অন্য একটা দিল, আবার করলে 7 দিনের মধ্যে এটা মানতে হইব। না এটা আবার মানে নাই যে এখন বিএনপি যে বলা আছে, বিএনপি স্টেটমেন্ট পড়ছেন আজকে, বিএনপি বলতেছে আমরা যারা স্বাক্ষর সনদে যা আছে ওইটা না থাকলে আমরা যারা সাক্ষ্যকে ওইটা মানব না সরকারের কোনো সিদ্ধান্ত। আবার পাল্টা পাল্টে আছে জামাত সহ ওই 8 দল বলছে যে যদি জুলাই সনদকে আইনি ভিত্তি না দেওয়া হয় তাইলে 26-এ কোনো নির্বাচন হবে না, এবং হুমকি দিচ্ছে জামাত দস্তুর মতো। আজকে জামাত বাংলাদেশ, বলছে জামাত বলছে সংবিধান যদি মানতে হয় তাহলে 2029 সালে ইলেকশন। হ্যাঁ, ওইটাও বলছে। মানে জামাত, আশ্চর্য যে জামাত আজকে হুমকি দিচ্ছে বাংলাদেশের।
আজকে জামাত হুমকি দেয়। মানে কই নিয়ে সারা গেছে? জীবন বিএনপির দয়ায় তারা ইলেকশন করলো। 2018 সালের ইলেকশনেও 30টা সিট দিল ধানের শীষে। আজকে হ্যাঁ, জামাত তারা হুমকি দিয়ে করুণা করতে চায় জামাত। জামাত পাটোয়ারি এদের সুর দেখবেন ওরা বলতেছে কিন্তু যে বিএনপি শেষ হয়ে যায়, বিএনপি ওরা শেষ করবে। আমরা তো আপনি তো আগেই বলতেছেন, আমরা তো আগে থেকে বলে আসতেছি কিন্তু এই যে আমি মানে কি বলবো বলেন, কি শুরু হয়েছে আপনি দেখেন এত নির্যাতনের পরেও সারা দেশে আপনি তো আমি দেখি প্রতিদিন আপনি খবর হটলাইন খবর দিচ্ছেন, আপনি কোনটা আপনি তো আমার মনে হয় কাজটা সব বাদ দিয়ে দিয়েছেন কালকে পরশু দিয়ে আমি দেখতেছি আপনি আপনি সারাক্ষণ করতেছেন। আপনি দেখেন সিলেটের মতো জায়গায় বিশাল মিছিল করতেছে, সিলেটের মধ্যে বিশাল মিছিল, হ্যাঁ। ময়মনসিংহের নান্দাইল একটা ইউনিয়নের মেম্বার করতেছে, গফরগাঁও, গোপালগঞ্জে কোন জায়গায় টেকনাফের মধ্যে জায়গায় বিশাল মিছিল, টেকনাফ। এবং দেখেন আপনি এদের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে, নিজেদের মাঝে মারামারি করতেছে ঠিক কিন্তু তাদের আবার মাথা খারাপ হয়ে গেছে। এই যে আজকে রিজবির বক্তব্য, বাস পুরানা, এই যে কথাগুলো বলতেছে ওরা নিজেরাই কিন্তু পুরাইতেছে, আমরা তো এই সন্ত্রাসী লাইনে যাবো না, ওরা নিজেরাই পুরাইতেছে। কিন্তু এইটা এনসিপির অফিসে এনসিপির ধরা এইটা তো পড়ছে তো এইটা তো শিবির এসিড এসেছিল। টেস্টে ভাই, এইটা তো মাত্র কলির সন্ধ্যা। আওয়ামী লীগ আমি ছোট্টটা আওয়ামী লীগ আপনাকে আপনিও জানেন আওয়ামী লীগ উজানে নৌকা বাইতে বড় স্বাচ্ছন্দ্য বোধ করে, কেন জানি ভাটিয়াল হইলেই মাঝি সহসভার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। আপনি দেখবেন যেমন পরিষ্কার জিনিস এটা বুঝছেন। এই জন্য আওয়ামী লীগ বুঝতেছে না, আওয়ামী লীগ বুঝবে আওয়ামী লীগ কাকে বলে, আওয়ামী লীগ কাকে বলে। একটু এর জন্য চিন্তা করতেছি যে করে ইনুবাইকে নিয়ে আর আশা দোকানদেরকে নিয়ে একটু বাকিদের নিয়ে একটু চিন্তায় আছি। যে এরা তার হাতের কাছে আছে এই এদেরকে যে সে হাতের কাছে যদি ওই যে টাউটি অ্যাসোসিয়েশন যেটা করছে যে আন্ডার ল ফার্ম যদি এইটা যদি কাজ করে তাইলে কাজ হইতে পারে। একটা বিষয় যদি ওরা তুলে ধরতে পারে আইসিটি যেতে আপনার আইসিসিতে যে চিফ প্রসিকিউটর, এটা কিন্তু মারাত্মক জিনিস, এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এইটা তুলছে প্লাস হচ্ছে তারা যে ইন্ডেমনিটি দিচ্ছে তারা ওইটা হ্যাঁ তারা তুলছে ওইটা তারা তুলছে না এটা তো ঠিক আছে। ওই যে বললাম না আইসিটির বিষয়টা হইলো আপনার যেটা যে প্রসিকিউটর যে এখন চিফ প্রসিকিউটর সে তো ওইদিকে ছিল আগে, এবং এই আদালতটা কেন করা হয়েছে তারা এই আদালত তো বাংলাদেশের আইনও হয় নাই, শুধু আন্তর্জাতিক আইন আছে না, তার কাঠামোটা কি আপনি আপনি রয়টার ইয়েতে নিউজ উইকে আসবে যে এটা আমি জানতাম বহু আগে, আর এই সপ্তাহে যে আসবে তারপরে ইন্ডিয়ান পত্রিকাগুলোতে আসবে একটার পর একটা শেখ হাসিনা ইন্টারভিউ আসতেই থাকবে। ইন্ডিয়া গভর্নমেন্ট অলরেডি ওনাকে পারমিশন দিয়ে দিচ্ছে দেওয়ার জন্য, বিবিসি যে এটা আনলক বলছে। হ্যাঁ আনলক করে দিছে প্লাস ইন্টারন্যাশনাল লেভেলে কাজ হচ্ছে। এই যে আমি লন্ডন গেলাম আমি কিছু কিছু জানি ইন্টারন্যাশনাল কিন্তু কাজ হচ্ছে কিন্তু যার কারণে দেখবেন ইন্টারন্যাশনাল লবিটা ঘুরতেছে এখন, তারাও দেখছে যে কি অবস্থা। এই ইটালির রাষ্ট্রদূত বলে নাই যে বিনিয়োগের পরিবেশ নাই, কিছু জায়গায় না ইউনুসে বাতাস দিল, বাতাস কিন্তু ঘুরতেছে এবং কাজ হচ্ছে কিন্তু সজীব ওয়াজেদ জয়ের মতো ছেলে যে একটু ভদ্র নম্র, তোর তারে গিয়া না মগজে তোর গিলু নাই না, সজীবের তো মগজে গিলু আছে, সে পর্যন্ত ট্রেড করতেছে। তার মানে এক লকডাউনে তাদের যে মস্তিষ্ক বিকৃত হয়েছে আর কি অবস্থা শুরু হয়েছে, পাগল হয়ে গেছে একেবারে। ডিএমপি কমিশনার এই বলতেছে আমি তেল বন্ধ করে দাঁড়াইতে দিব না, বিএনপি কথা বলতেছে, যুবদল মিছিল করতেছে, টাকসু চাকসু রাকসু সবাই মিলে বিবৃতি করতেছে, কুত্তা পাগল হয়ে গেছে না। আজকে এরপর ইয়ে যখন বলে জেলায় জেলায় মামুনুল জেলায় হক লকডাউন আসবে, আজকে জেলায় মামুনুল হক জেলায় 13 কি তারিখ করে নামতে দিবে না মামুনুল হক। 13 তারিখ তো কেউ রাস্তায় নামবেই না রে ভাই, এটাই তো আমরা চাই। নামবে তো 10 তারিখে 12 তারিখে 11 তারিখ, 13 তারিখে আমি লকডাউনে নামবো কেন আমি? এরা কিন্তু গরম করে দিচ্ছে গরম করে দিচ্ছে সারা দেশে 13 তারিখ আর কেউ নামবে না। আজকে আমরা দেখলাম আমরা ওই বুলেটিনে উল্লেখ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন স্টার্ট হয়ে গেছে।
প্রাইভেট ইউনিভার্সিটি বাস বন্ধ করে দিছে। হ্যাঁ, লকডাউন কিন্তু আপনার আরম্ভ হয়ে গেছে। লকডাউন শুরু হয়ে গেছে। ওই যে দেখবেন আপনি আরো স্কুলের ছেলেরা পর্যন্ত রাস্তায় নেমে ব্যারিকেড করতেছে, রাস্তায় আগুন জ্বালাইতেছে। জিনিসটা এই যে আজ সজীব বলছে বিশৃঙ্খলা আজকে হবে। একটা ভিডিও ফুটেজ দেখলাম হচ্ছে গোপালগঞ্জের। হ্যাঁ, স্কুলের ছেলেরা স্কুল থেকে বের হয়ে গেছে, মিছিল নিয়ে বের হইছে, পুলিশ ইয়া করে। পুলিশ দাঁড়ায়, পুল দাঁড়ায় আপনি আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, আপনি মুক্তিযুদ্ধের সময় 25 তারিখে সেনাবাহিনীর কেউ মারা গেছে রাতে। জিয়াউর রহমানকে বাধ্য করা হয় না যুদ্ধ আনতে, বা আর্মি যারা আসছে তাদের মধ্যে কয়জন স্বেচ্ছায় আসছে আমার বলেন। কিন্তু পুলিশ মারা গিয়েছে ওই সময়। পুলিশ মারা গেছে। বিডিআর পুলিশ ওই সময় তখনও মারা ছিল, গেছে, পুলিশ এখনো মারা গেছে, পুলিশ। এখনো ইপিআর মারা গেছে ওই সময়, ওই যেটা আগে ইপিআর ছিল না, পিলখানাতে। তাদের দেশপ্রেমটা আছে, যার কারণে ওই যে মারা গেল পুলিশ, আইও মারা গেছে। এখনো কিন্তু তারা ওই যে বললেন, সে কেন দায়িত্বটা নিবে ভাই? সে দেখতেছে না দেশের কি অবস্থা হচ্ছে। সেনাবাহিনী এই যে সমস্যাটা কোন জায়গায়, আমাদের রাজনীতিটা আমরা বুঝতে ভুল করতেছি। বঙ্গবন্ধু রাজনীতিটা আপনি তো ভালো বুঝলেন। উজানের আহ্বাইছেন কি, উনি আর্মির বিরুদ্ধে পাকিস্তান সামরিক দুইটা স্রোতের বিরুদ্ধে লড়াই করতেছে। পাকিস্তানি সামরিক বাহিনী এবং মোল্লাতন্ত্র, দুইটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। এদেরকে আমাদেরকে এই জিনিসটা এখন মনে রাখতে হবে। আজকে পুলিশের একটা পরিস্থিতি শুনলাম, পুলিশ খালি প্রতিদিন খালি ট্রান্সফার হয়। এই নতুন নতুন পুলিশ বিভিন্ন দিকে, সে থানাও চিনে না, মানুষও চিনে না, কোনো গোয়েন্দা রিপোর্ট কোনো কিছুই নেই। ভয়াবহ একটা অবস্থা। প্রতিদিন খালি এবং পুলিশ। তাদের তাদের মোবাইল আবার অফ করে দিছে। চিন্তা করেন, বুঝছেন না? আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, এই যে আর্মি আর মোল্লারা, এদেরকে আপনি যতই পুষেন না, যতই এখন, এরা এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এখন। এরা কোনোদিন আওয়ামী লীগের আপনি বঙ্গবন্ধুর সমাপ্তি পড়েছেন, অবশ্যই পড়েছেন, এবং শুধু পড়েন নাই, আপনি আত্মস্থ করেছেন। আমি জানি আপনি বলেন নাই শামসুল হক মৌলানার কথা বঙ্গবন্ধু বলেন নাই 54 নির্বাচনে? উনিও আশ্চর্য হয়ে গেল বঙ্গবন্ধুকে। ওই সময় বলতেছে ইন্ডিয়ার দালাল বঙ্গবন্ধুর বিরুদ্ধে। সারাক্ষণ এরা এই জিনিসটাই করে। এই জিনিসটা কিন্তু পুলিশ আপনি জানেন না, 75-এর পরে সিলেটের ওসি আমাদের ছাত্র নেতাদেরকে লস্কর ভাইয়ারা যা ওই সময় যারা ছিলেন তাদেরকে গ্রেনেড দিছিল, যে এই গ্রেনেড যাও, তোমরা নিয়ে যাও। বিডিআর এই যে আমাদের যে বিডিআর এর ছিল কাখালিতে, সে বলছে তোমরা প্রতিরোধ করো, আমরা আছি। ওই সময় কিন্তু পুলিশ আসছিল। ফজলুর রহমান কিন্তু বলে ঘটনাটা, যে বৈরবের ওসি উনাকে বাড়িতে পাঠিয়েছিল বঙ্গবন্ধু হত্যার পর পুলিশ দিয়ে, বুঝছেন? এ বলছিল অস্ত্র বাইর করেন, ওনাকে বলেছিল আমরা কিছু করতে পারবো না, আপনারা অস্ত্র বাইর করেন। পুলিশ কিন্তু এখনো স্বাধীনতার পক্ষে আছে, মুক্তিযুদ্ধের পক্ষে আছে। আর এইবার তো পুলিশ মারা যাবে না রা ভাই। 3000 পুলিশ মারা গেছে, একজনের বিচার হবে না। আমি কেন মরতে যাব? কেন মরতে যাব বলেন? বিডিআর কেন মরতে যাবে? আর্মি আসো, আসো না দেখি। মানুষ বাড়বে না তো ওয়াকার, মানুষ তো গোপালগঞ্জে মারছো, এইসব মারো আরো দেখি। বুলকার কই, বুলকার না তুর্ক, এটা কইছে, এটা কই রিপোর্ট তো, এটা জাতিসংঘের রিপোর্টও না। মোমেন সাহেব তো বড় একটা চিঠি দিচ্ছে, আপনি জানেন তো, এটা জানেন তো, এটা হ্যাঁ, হ্যাঁ। ডক্টর মোহন কিন্তু কাজ করতেছে, প্রচুর কাজ করতেছে। তো আন্তর্জাতিক লেভেলে আমি যদি আন্তর্জাতিক দেখেন, সব দিকে ঘুরতেছে, কিন্তু অপেক্ষা তারপরে করেন। এমন একটা মোমেন্টাম তৈরি করছে ইন্টারভিউ গুলো আর কি। এমন হ্যাঁ, একটা সময় এরা হতভম্ব হয়ে গেছে। ইন্টারভিউ এইটা আপনার ইন্টারভিউ হয়তো এরা বুঝতে পারে নাই যে এইভাবে শেখ হাসিনা ইন্টারভিউ গুলা দিবেন, এইভাবে কথা, এবং তার দৃঢ়তা দেখতেছেন, বলিষ্ঠতা, মানে কোনো ভয় ডর নেই। এইটাই বঙ্গবন্ধুর কন্যা ভাই, এইটাই বঙ্গবন্ধুর কন্যা, এইটাই সে বেগম মুজিবের কন্যা, কোনো ভয় নেই। এইখানে হচ্ছে সব। এটা মানে আপনি চিন্তা করেন কত। যেহেতু আপনি এই সাবজেক্টটা নিয়ে গবেষণা করেন, আপনি আরো আত্মস্থ করতে পারেন আরো ভালোভাবে। না, আমি করতেছি তো, আমার আমার ওই জন্য আমি চলতেছে, কাজ চলতেছে, আমি গ্রুপ দেখতেছি, মানে এইখানে আমি যে বললাম আমাকে বঙ্গবন্ধু কন্যা, আমি তো ইদানি কিছু কাজ করতেছি, এটা নিয়ে আজকে রাস্তায় লাগতেছিলাম বৈশা বৈশা। এইটাই হলো বঙ্গবন্ধু কোন সাহস। আরেকটা কথা বাড়িবে আপনারই, কেন আমি বলছি আসলে,
কেউ বিশ্বাস, আমি একটা জিনিস বিশ্বাস করি, এই আমি আপনাকে আপনার মাধ্যমে আওয়ামী লীগ সবাইকে একটা জনকে বলতে চাচ্ছি যারা শুনবেন, আমি বিশ্বাস করি না ওনাকে নিয়ে আমার প্রথম বই ছিল শেখ, আমি বলছিলাম যদি জীবন, আমি তো প্রথম দিকে একটা ছাত্রলীগ করছি, ছাত্রলীগ রাজনীতি করছি, লেখালেখি কিছু করতাম, লন্ডনে এসে জনমতে ঢুকলাম, লেখা শুরু হইলো, কলাম লেখা কাপ্পার ভাই আমাকে এটি শুরু করাইলেন, আস্তে আস্তে নবাবুদ্দিন কাপ্পি ছিলেন, নবাবুদ্দিন আমাদের পিছনে খুব খুশাইতো, সুজাত ভাই লিখেন লিখেন। আমার একটা প্রতিজ্ঞা ছিল আমি যদি কোনোদিন বই লিখি বঙ্গবন্ধু কন্যাকে দিয়ে শুরু করব। আমার পরিচয় এবং উৎসর্গ করছিল এটা, যে সফল রাজনীতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কাছে পড়ছে কিন্তু লন্ডনে। এটা আমি কেন কথাটা বলতেছি, আমি ওনাকে বুঝি, ওনাকে নিয়ে কিন্তু আমার আর কোনো বই নেই, এবং আপনি তো দেখছেন বঙ্গবন্ধু পরিবার নিয়ে আমার ধারণা যে ওই 5 তারিখে সকালে উনানের জীবনের হুমকিটা ওনাকে দেওয়া হয়নি, ওনাকে বলা হয়েছে শেষ পর্যন্ত বাধ্য করা হয়েছে একটি কথা, আমি বিশ্বাস করি যে আপনি যদি বেঁচে না থাকেন এই জাতিটাকে রক্ষা করবে কে, সেই কথা বলার পরে উনি দেশ থেকে বাধ্য হয়েছে। উনি বলেছেন আপনি যদি কোনোদিন, আমি আশা করি আপনি উনার ইন্টারভিউ নিবেন, সেই প্রশ্নটা আপনি করবেন। উনি কিন্তু বলেছেন আল্লাহ যখন আমাকে আবার বাঁচিয়ে রেখেছে, ইনশাল্লাহ দেশের মানুষকে মুক্তির জন্য বাঁচিয়ে রেখেছেন। বারবার ওনাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, ওনাকে হত্যা করা যায়নি। আল্লাহর একটা আশীর্বাদ আছে ওনার উপরে। আমি আশা করি আপনি একদিন না একদিন ওনার ইন্টারভিউ নিবেন, উনি দিবেন, উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি দিবেন। এইখানে কোনো লম্বা সিরিয়াল, আমরা তো কবে পাবো ঠিক নেই, বিশাল লম্বা সিরিয়াল ওইখানে পাবেন আপনি। ধৈর্য ধরেন না রে ভাই, যুদ্ধ তো সবে শুরু, সবে কলির সন্ধ্যা। শুধু লকডাউন তো হয়েছে ঢাকায়, তারপরে জেলায় জেলায় হবে, থানায় থানায় হবে, উপজেলায় হবে, ইউনিয়ন হবে, সব জায়গায় লকডাউন। এরা কোথাও যেতে পারবে না। এরা 5 আগস্টের পরে তারা কিছুটা হইলো বাস্তবতা মানত, কিছুটা তারা হোপ সৃষ্টি করেছিল বিএনপি। এই 15 তাদের ভূমিকা সবকিছু মিলাইয়া, ইউনূস সরকারের এই সরকারের ভূমিকা সব মিলাইয়া জিরোতে চলে এসেছে, যার কারণে তারা এত লাফাইতেছে। এখন ওরা জানে ওরা পায়ের তলের মাটি নেই। সে আসক নির্বাচনে, আমাদেরকে নির্বাচন করতে দিক না। ল্যান্ডস্লাইড কি দেখেছেন? এইবার ল্যান্ডস্লাইড যেটা হবে এটা জীবনে কল্পনা করতে পারেনি। ভাই আপনি এটা গতকালকে আরাফাত সাবেক তথ্যমন্ত্রী উনি বলেছেন যেটা, যে এখন ইলেকশনে আওয়ামী লীগ বিপুলভাবে বিজয়ী হবে, এর জন্য তারা আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে চায় দিতে চায় না। এইটা হলো মূল বিষয়। আপনি কেন বলি আপনাকে, মানুষ শুনেন আমাদের দেশে মানুষের একটা মানসিক, আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনি জানেন, আপনি বিভিন্ন জায়গায় মানসিক একটা আছে। তারা করে কি, এরা জানে বাংলাদেশের মানুষ, আমরা বাঙালিরা মনে করে, উপমহাদেশ শুধু বাঙালিরা, জনপ্রতিনিধিরা দুর্নীতি করবেই, মেম্বার হইলেও সে একটা কিছু করবে, মানে কিছু করবে, তারপর এটা স্বাভাবিক। কিন্তু আমার কাজ হইল চেয়ারম্যান সাহেব, এই যে কামরান ভাই বাবুল, এরা যে দস্তখত দিয়া দিত, আমার কাজ হইল 1, 2 নম্বর হইলো সে দেখে সে মাছ পাইছে কিনা, পাচ্ছে কিনা বাজারে, সে দেখতে চালের দামটা কমাচ্ছে কিনা, সে নিরাপদে চলতে পারতেছে কিনা, তার যোগাযোগটা ভালো হয়েছে কিনা, এইগুলা মানুষ দেখে। গত 15 বছরে অবনতি ছাড়া আমাদেরকে, আমি তো মনে করি আওয়ামী লীগের এই মুহূর্তে দায়িত্ব শেখ হাসিনা ছাড়া উপায়ও নাই, এই দেশটাকে বাঁচাইতে হবে, আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া ঠিক না। আপনি দেখবেন ইউরোপে, এখন ইংল্যান্ডে, ইউরোপে দেখবেন দক্ষিণপন্থীরা কিন্তু বিজয়ী হচ্ছে, ইটালিতে হয়েছে, জার্মানিতে হয়েছে। তার কারণ হচ্ছে যারা প্রগতিশীল কিছুটা এরা ফেল করছে। আপনি কনজারভেটিভে যে মেস করে দিয়ে গেছে, কনজারভেটিভ প্রগতিশীল ছিল, সেই মেস কিন্তু লেবার পার্টি এখন ঠিক করতে পারতেছে না। যার কারণে রিফর্ম, যারা কট্টর জাতীয়তাবাদী, এরা মূলত হিটলার ফলোয়ার, যদিও এরা বলে না, এরা রিফর্ম কিন্তু চলে আসতেছে, এবং সবাই বলতেছে মুখে মুখে যে আগামী নির্বাচনে রিফর্ম সরকার গঠন করবে। কেন? এই যে
গ্যাপটা, রাজনীতি নেই, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে সব দিকে। তারা ইউরোপ নিয়ে ব্যস্ত আছে, ইউক্রেন নিয়ে ব্যস্ত আছে। আমাদের দেশেও যে যদি 5ই আগস্টের পরে এটা তো সাফে বড় হয়েছে ভাই আওয়ামী লীগের জন্য। আমি বলতে দায়িত্ব নিয়ে বলতেছি। এই জুলাই সন্ত্রাস যে সাপে বড় হয়েছে শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য। আমরা বুঝতে পারতেছি আমরা আমাদের ফলটা কোন জায়গায়। উনি বুঝতে পারতেছেন ফলটা কোন জায়গায়। মানুষও কম্পেয়ার করতে পারে, মানুষও কম্পেয়ার করতে পারতেছে। হ্যাঁ, মানে আপনি তো বলছেন একদিন যে মানুষ শুধু অতীতটা দেখে, বর্তমানটা অতীতটা মূল্যায়ন করে, যে পরবর্তী এর আগে ইউনূসকে দেখবে, শেখ হাসিনা। মানুষ শুধু কম্পেয়ার করতে পারে। ইমিডিয়েট পাস গভর্নমেন্ট আছে। এই জন্য আমাদের প্রয়োজন ছিল, তো এইভাবে আমরা চাই নাই, কিন্তু সাপে বড় হয়েছে দুইটা। উনার যে জনপ্রিয় কতটুকু বাড়ছে আর কতটুকু কমে আসতেছিল আস্তে আস্তে। তুমি চরম মূল্য দিতে হইলো এত মানুষের, এত না আমরা এইভাবে চাই, আমি আন্তরিক, আমি এইভাবে চাইনি। আমি চাইছিলাম একটা স্বাভাবিক প্রক্রিয়া যেতে হয়, কিন্তু শুধু মূল্য তো আমাদের মুক্তিযুদ্ধটাকে শেষ করে দিচ্ছে এরা। আজকে জামাত আমাদেরকে হুমকি দিতে হয়। এই যে আপনার জামাতের নির্দেশনা আমাদের চলতে হচ্ছে। যেখানে গত 1টা বছর ধরে দুইটা নেত্রীর নেতৃত্বে বাংলাদেশ এতদিন আগাইলো, সেখানে জামাত করুণা করতে চায়, মেয়েরা 5 ঘন্টা কাজ করবে, মেয়েরা ঘরে থাকবে। হ্যাঁ, চিন্তা করেন আপনি এটা। এই জন্য আমি আপনাকে এটা কিন্তু এটা ভালো হয়েছে, সাপে বড় হয়েছে, এবং কর্মীদের মধ্যে একটা রিয়েলাইজেশন। আমি তো ঘুরে আসলাম, আনোয়ারের সাথে আমার মেয়রের সাথে কথা হলো, বিভিন্ন বিষয়ের কথা হচ্ছিল, সেইখান থেকে অনেক কিছু কন্ট্রোল করতেছে আনোয়ার, এখানে অনেক কিছু কন্ট্রোল করতেছে, আমি জানি। কর্মীদের মধ্যে অন্যদের একটা রিয়েলাইজেশন আসছে, অন্যরকম একটা রিয়েলাইজেশন। তাই ঘুরে আসলাম মেয়রের সাথে। তারপর আপনার এলাকার এমপি যে নাদের সাথে মধ্যে মতো কথা হয়, আমাদের রিয়েলাইজেশন আছে। আমার মনে এটা এনিওয়ে, বিষয়টা হচ্ছে আপনি যা করতেছেন, আমি কয়েকবার বলছি, আপনি বাড়ি আপনি যা করতেছেন এটা বলা যায় না। আপনি যে তৃণমূল থেকে খুঁজে খুঁজে কর্মীরা এনে তাদের কথা শুনতেছেন, বলতেছেন, সবাই নিয়ে আসতেছেন, এই লকডাউন তো অর্ধেকের বেশি আপনি করাইছেন। অর্ধেকের বেশি আপনি করাইছেন ভাই লকডাউন। এই যে বিভিন্ন ধরনের ইন্টারভিউ নিয়ে কামাল, SM কামাল, বাহাউদ্দিন নানক ভাই, তারপরে মৃণালদা, ফিল্ডে যেসব ছেলেপেলে আছে, এত সাহস এদের, লকডাউনের দিন স্পট থেকে নাকি লাইভ করবে তারা। আরে মোবাইলটা নিও না, এরেস্ট হওয়া যাবে না, খুব স্পট থেকে নাকি লাইভ করবে তারা। ওরা মারা যাবে। আজকে দেখেন নাই পটুয়াখালী মিছিলটা? পটুয়াখালী তো বিশাল মিছিল, এমনকি আপনি দেখেন জুড়িতে বিশাল মিছিল হয়েছে গেছে। হ্যাঁ, যে ওরা কাফন পরে মিছিল করতেছে পটুয়াখালীতে। আরেকটা এইবারে আরেকটা অ্যাচিভমেন্ট কি জানেন? আওয়ামী লীগের কোথাও কিন্তু একটু ছিঁড় দৌড়াইতে পারে নাই, যেটা 111 সময় কিছু করতে পারছে। এবং দেখেন কোন নেতা নাই, সব গ্রাসরুটের ছেলেরা নাম, কোন নেতা নেই কিন্তু একটু ছিঁড় দৌড়াইতে পারে নাই। কিন্তু নেতা গেলে মাইর খাবে তো রে ভাই, কোন নেতা যাক না, যদি যায় গিয়ে বলে কি একটু উল্টো দিবে, আর যদি বলে যে ঠিক আছে আমিও লাঠি নিতেছি, তাইলে বলবো ঠিক আছে। আর যদি বলে ভাই একটু, ওইসব আর এখন শুনবে না। এবার মানুষ একটা জিনিস, তিনটা বলি, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা, এই প্রশ্নে কোনো আপোষ নেই। এই জন্য আমি বলি, ওরা আওয়ামী লীগকে বাঁচায় না ভাই, আওয়ামী লীগকে বাঁচায় বিরোধীরা। যখন ওই মুক্তিযুদ্ধের উপরে আঘাত আসে, যখনই বঙ্গবন্ধুর উপরে আঘাত আসে, তখনই কিন্তু আওয়ামী লীগ কর্মীরা সব ভুলে যায়। আপনি তো আওয়ামী লীগ করেন না, বিকল্প থাকে না মানুষের কাছে, মানুষের সামনে বিকল্প নাই তো, এবং শেখ হাসিনার তো বিকল্প নেই। সৌভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে আমাদেরকে যত চেতনাবাদী বলুক না কেন, চেতনার ব্যবসায়ী বলে, এবার প্রমাণ হয় নাই আওয়ামী লীগ আর শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষে আর কেউ নেই। বাংলাদেশের দুইটা শক্তি এখন, পক্ষ বিপক্ষে সবসময় ছিল। এন্টি আওয়ামী লীগ যত, সবাই এন্টি লিবারেশন, প্রো আওয়ামী লীগ মানে প্রো লিবারেশন। এখানে আওয়ামী লীগের তো কোনো বিকল্প নেই, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আপনি যাই বলেন না কেন, আপনি ওইখানে তো বিকল্প আছে ভাই, ওইখানে তো লড়াইটা চলতেছে, কে জিতবে, নেতাটা কে হবে,
জামাত না বিএনপি? মধ্যখানে ছাগলের ৩ নম্বর বাচ্চা, আজকে ফখরুল বলছে ওরা তো ভোট পাবে না তাই এইসব করতেছে। ছাগলের ৩ নম্বর বাচ্চারা হুঁক করে দিচ্ছে এনসিপি। এটা হলো ইউনূস যেমন ছাগলের ৪ নম্বর বাচ্চা, এইগুলোর ৩ নম্বর বাচ্চা। বুঝছেন? সুতরাং এই যে যুদ্ধটা আগে জামাত বিএনপি কে নির্ধারিত হোক, উভয়ের শত্রু কিন্তু আওয়ামী লীগ, সবার শত্রু আওয়ামী লীগ। আবার তাদের মধ্যে আবার দ্বন্দ্বটা আছে। এই যে জিনিসটা এটা শেষ হইতে হবে। লড়াইটা সরাসরি হবে বাড়ি ভাই, আসতে হবে, প্রয়োজনে আমি এখান থেকে যাবো, আপনি যাবেন, আমরা যুদ্ধে যাব। লড়াইটা দেশটাকে বাঁচাতে হবে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে, বঙ্গবন্ধুকে বাঁচাতে হবে। এছাড়াও এবং নতুন প্রজন্ম কিন্তু আমাদেরকে একটা পথ দেখাইলো তারা। তারা যে কি পারে, তারা যে পারে কিরকম সবাইকে তারা শো করলো তারা। বুঝাই দিল তো। এবং আমাদের কর্মীরা যা দেখাইতেছে মানে আপনি চিন্তা করেন, না খেয়ে আমি জানি একটা মেয়ে আপনার লাইভে তো আসছিল, সে রুনা আমার সাথে খুব দেখা হয় না, এই লাইভে আইসা বিভিন্ন আমার খুব শ্রদ্ধা আমার লিখছে, ভাই আর পারতেছি না, একটা চাকরি প্রয়োজন, চাকরি করতে পারতেছে মানে তার প্রফেসরই ছিল, সে চলে গেছে, সব চলে গেছে, একটা মেয়ে নিয়ে বিপদে আছে, তারপরে কিন্তু লড়াইটা ছাড়তেছে। বুঝছেন তো? এই হচ্ছে অবস্থা।